আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরা খাওয়াইতাম। আল ফালাইতে দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। দেশে যদি ইতিহাসের সর্বোচ্চ মজুদ থেকে থাকে তাহলে তেলের দাম বাড়ানো হলো কেন? তাও আবার এক লাফে 20 টাকা 20 টাকা। লোকে বলে মজুদ রেখে হাহাকার তৈরি করে তারপর দাম বাড়িয়ে বিক্রি করে নির্বাচনী খরচ তুলে নেওয়াই বিএনপির ব্যবসায়ীদের মূল লক্ষ্য ছিল, এবং লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে মাত্র 2 মাসে। আপনারা কি বলেন? সরকার শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এবং সেটা এমন ভাবে যে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের জন্ম দিচ্ছে। লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত এক লাফে দাম বাড়ানো হয়েছে, যা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? মনে হয় না, বরং রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার এক স্পষ্ট প্রতিফলন এই দাম বাড়ানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর প্রায় 50 দিন পরে সেই সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ এই সময়টায় বিশ্ব বাজারে তেলের দাম ধাপে ধাপে বেড়েছে। বেলজিয়ামে যুদ্ধ শুরুর সময় 1 লিটার তেলের দাম ছিল 1.39 ইউরো, যা পরে 2.1 ইউরোতে পৌঁছে। অর্থাৎ বৈশ্বিক বাস্তবতায় দাম বাড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কেন শুরু থেকেই ধাপে ধাপে দাম সমন্বয় না করে এতদিন কৃত্রিম ভাবে দাম ধরে রাখলো এবং এমন হাহাকার তৈরি করলো যে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো? এই সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক হিসেব কাজ করেছে। 2 দশক পর ক্ষমতায় এসে সরকার সম্ভবত বা বিএনপি সম্ভবত প্রথম ধাক্কাতেই জনগণের অসন্তোষের মুখে পড়তে চায়নি, তাই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে দাম স্থির রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ভর্তুকির পরিমাণ যে কয়েক লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি অর্থনীতির উপর এক বিশাল চাপ তৈরি করেছে। আরো বড় সমস্যা হলো এই কৃত্রিম স্থিতিশীলতা বাজারে অস্বাভাবিক আচরণকে ভেঙে দিয়েছে। যখন মানুষ বুঝেছে সামনে দাম বাড়বে, তখন শুরু হয়েছে প্যানিক বাইং। যার যতটুকু দরকার তার চেয়ে বেশি তেল কিনেছে। বিএনপির নেতারা বন্দুক ধরে তেলের মজুদ বাড়িয়েছে, অসৎ ব্যবসায়ীরা তেল মজুদ করেছে, পেট্রোল পাম্পগুলো ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে যে সংকট তৈরি হয়েছে সেটি প্রকৃত সংকট নয়, বরং কৃত্রিম ভাবে তৈরি করা এক ধরনের বিশৃঙ্খলা। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোথাও কিন্তু সম্পূর্ণভাবে তেল শেষ হয়ে যায়নি। 2 দিন দেরি হলেও মানুষ তেল পেয়েছে। এর মানে সরবরাহে ঘাটতি ছিল না, বরং চাহিদা এবং বাজারে আচরণগত একটা সংকট সৃষ্টি করার ছিল মূল সমস্যা। এবং বিএনপি ব্যবসায়ীরা প্রথম 2 মাসেই, অর্থাৎ প্রথম রাতেই বেড়াল মেরে নির্বাচনের খরচ তুলে নেওয়ার জন্য এই তেলকে টার্গেট করেছে। এই প্রেক্ষাপটে সরকারের দাবির সঙ্গে মাঠের বাস্তবতার ফারাক আরো স্পষ্ট। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার বলেছে যে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। মন্ত্রী বলেছে, প্রতিমন্ত্রী বলেছে, কে বলেনি বলেন? কিন্তু বাস্তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল থেকে ময়মনসিংহ সব জায়গায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, কোথাও পাম্প বন্ধ, কোথাও কয়েক ঘন্টার জন্য তেল শেষ, এবং এখন তো নাকি তেলের জন্য অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। মানে মানুষকে বলা হয়েছে যে আপনি এতটুকু তেল নিতে পারবেন, মোটরসাইকেলওয়ালাদের। মানুষ 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছিল না। এই আসমান জমিন পার্থক্য প্রমাণ করে সমস্যাটা সরবরাহের নয়, বরং এটি পরিকল্পিত অব্যবস্থাপনা এবং কালোবাজারের ফল। একথা আমি আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা কিছুদিন আগেও বলেছিলেন যে অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ইউটিউব করতে করতে এমন হয়ে গেছিল যে আসলে কি থেকে কি বলছেন নিজেও বুঝতে পারছিলেন না, এবং উপদেষ্টা নিয়োজিত হয়েছেন মানে ইউটিউব করে। এই ফলে তাকে তো আসলে কিছু না কিছু বলতে হবে। আমি ডক্টর জাহিদের কথা বলছি।
কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসেই হঠাৎ করে সব ধরনের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলো। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ক্ষেত্রেই এক লাফে বড় ধরনের বৃদ্ধি। এই আকস্মিক সিদ্ধান্ত বাজারে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে এবং যারা আগে থেকে মজুত করছিল তারা রাতারাতি বিপুল মুনাফা করার সুযোগ পেয়েছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটি কি শুধু নীতিগত ব্যর্থতা নাকি এর পেছনে সুপরিকল্পিত ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে? সাধারণ মানুষের মধ্যে এখন যে ধারণা তৈরি হয়েছে তা হলো কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়িয়ে সেই মজুদ তেল উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছে এবং এর মাধ্যমে যে নির্বাচনী খরচ এই কয়েকদিন আগে করেছে বিএনপি নেতারা, সেই খরচ তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে মজুদের রেকর্ড থাকার পরও বাজারে হাহাকার তৈরি হয়েছে, তখন বিষয়টি আরো সন্দেহজনক হয়ে উঠছে। যদি সত্যি পর্যাপ্ত মজুদ থাকতো তাহলে সংকট কেন? আর যদি সংকট না থাকে তাহলে এই লম্বা লাইন, পাম্প বন্ধ, তেল না পাওয়ার অভিযোগগুলো কোথা থেকে আসলো? এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো সরবরাহ চেইনের কোথাও ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ানক প্রভাব পড়েছে কৃষি খাতে। বড় মৌসুমে যখন সেচের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে, তখন ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ একটা যে সংকট তৈরি হয়েছে, কৃষকদের জন্য এটা এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। সেচ খরচ বেড়ে গেছে, ট্রাক্টর চালানোর খরচ বেড়েছে, সার এবং শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষক এখন লাভ তো দূরের কথা, লোকসানের মুখে পড়েছে। আর এটা কৃষকের শুধু ব্যক্তিগত ক্ষতি বলে মনে করেন? এটা আসলে সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত। যখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক নিরুৎসাহিত হয়, তখন সামগ্রিক উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। গত প্রায় 2 দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বাংলাদেশে, যা বর্তমান সংকটের গভীরতাকে কেউ বুঝতে চাইলে বুঝতে পারে, না বুঝতে চাইলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সব মিলিয়ে এই জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর, বৃহত্তর, ভয়াবহ চিত্রের অংশ। এখানে একদিকে আছে সরকারের দুর্বলতা, অন্যদিকে আছে সিন্ডিকেট ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ মজুদ জব্দ করেছে ঠিকই, বা দেখিয়েছে ঠিকই, কিন্তু মূল খেলোয়াড়রা বিএনপির নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ধারণা আরো শক্ত হয়েছে যে ক্ষমতাসীনদের অনেকেই এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আর বিএনপি ক্ষমতায় এলেই এরকম সারের সংকট, তেলের সংকট এগুলো দেখা দেয়। কেন বলেন তো? বিদ্যুৎ সংকট তো আছেই। আপনি কয় ঘন্টা বিদ্যুৎ পান আপনি একটু লিখবেন নিচে। বাংলাদেশে আপনি এখন কয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন সেটা একটু আপনি কমেন্টে লিখবেন দয়া করে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়বে। তার শেষ পর্যন্ত সরকার প্রথমে কৃত্রিম ভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে বা দেখালো মানুষকে, বাজারকে বিকৃত করলো, তারপর হঠাৎ করে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থির করে তুললো। এর মধ্যে কয়েক লাখ কোটি টাকার ভর্তুকি নষ্ট হয়েছে, বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিপুল পরিমাণে টাকা বানিয়েছে। এখন দাম বাড়ার পর হয়তো সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, লাইন কমে আসবে, কিন্তু ততক্ষণে যে ক্ষতি হওয়া তা তো হয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে জ্বালানি নীতি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক সক্ষমতা, দেশপ্রেম, মানুষের প্রতি প্রতিশ্রুতি, নৈতিকতার পরীক্ষা। সেই পরীক্ষায় এই তারেক রহমানের সরকার ডাহা ফেল করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে চাইলে করতে পারেন, কিন্তু কিছুদিন পরে যখন বুঝবেন যে কি কারসাজিটা হয়েছে, এই খবর তো বেরোবে। এখন অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার এইসব খবর করবে না, কারণ তাদের তো গ্রেফতারের ভয় আছে। 1/11 ভয় দেখিয়ে তাদেরকে গ্রেফতার করা হতে পারে। সুতরাং তারা এইসব এখন আর ডেইলি স্টার, প্রথম আলো তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, ভুলে গেছে সেসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ছোট্ট একটি খবর দিয়ে শুরু করি। নতুন সরকার ক্ষমতা আসার পরে প্রথম বিদেশি মুদ্রার যে রিজার্ভ
কেন্দ্রীয় ব্যাংকের, সেটি 30 বিলিয়ন ছাড়িয়ে আজকের দিন পর্যন্ত 35 বিলিয়নে পৌঁছে গেছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এটি কমতে কমতে একটা সময় 22 বিলিয়ন ডলারে চলে এসেছিল। আবার শেখ হাসিনার জামানাতে কেউ কেউ বলতেন যে এটা 22 বিলিয়ন বা 25 বিলিয়ন ডলার আসছে, কেউ বললেন যে না এটা 16 বিলিয়ন ডলারে চলে এসেছিল, হোয়াট এভার মেবি। কিন্তু যখন আইএমএফ শেখ হাসিনা সরকারকে ঋণ দিল এবং পরপর 3টি কিস্তি ছাড় করল, তখন আমাদের দেশে যে সমস্ত লোকজন শেখ হাসিনার ফরেন পলিসি, তার বৈদেশিক মুদ্রানীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ, এটা নিয়ে যে সকল নেতিবাচক কথা প্রচার করেছিল সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বাংলাদেশের কতগুলো মানুষ আছে যারা একটা সময় আইএমএফ এ চাকরি করতেন, তারা ঠিক, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি চাকরি করিনি আইএমএফ এ, কিন্তু যারা আইএমএফ চাকরি করতেন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো ফলে যখন শেখ হাসিনা সরকার ইমেজ সংকটে পড়ে গেল, দেশীয় যে প্রচার প্রোপাগান্ডা, এস আলমের কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তখন তার ফরেন রিজার্ভ দরকার, মানে ফরেন রিজার্ভ তার ওকে ছিল, 30 বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছিল। এর মধ্যে 8 বিলিয়ন ডলার নিয়ে আইএমএফ এর সঙ্গে, বিশ্ব ব্যাংকের সঙ্গে তাদের একটা বার্গেনিং হচ্ছিল। এই কারণ হলো যে সেটি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে তারা এই ডলারটা নিয়ে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করেছিল, ওটাকে তারা হিসেবের মধ্যে দেখাচ্ছিল। তো সেই দিক থেকে প্রায় 8 বিলিয়ন ডলার আইএমএফ বলছিল যে তুমি তোমার হিসাব থেকে এটা আলাদা করে মাইনাস করে দেখাও। তো আইএমএফ এর চাপে পরে সরকার কি করলো, দেখালো যে এই 8 বিলিয়ন ডলার সহ এত, আর 8 বিলিয়ন ডলার সহ এত। তো সেই 8 বিলিয়ন ডলার বাদ দিয়েও সেই আওয়ামী লীগের যে রিজার্ভ, এটা 22, 23, 25 বিলিয়ন ডলারে ওঠানামা করছিল। আর তার সঙ্গে যদি আপনি 8 বিলিয়ন ডলার যোগ করেন, তাহলে 25 বিলিয়ন ডলারের সাথে 8 বিলিয়ন ডলার মানে 33 বিলিয়ন ডলার। এবং তাদের এই যে যখন সংকট ছিল না, তখন রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা পুরো এশিয়ার মধ্যে বলতে গেলে অনেকের কাছে এটা ঈর্ষণীয় ছিল। এনিওয়ে, তো আওয়ামী লীগ সরকারের পতনের পর আইএমএফ পরবর্তী যে কিস্তিগুলো, সেই কিস্তিগুলো তারা দেয়নি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা বিশ্বাস করেনি, অথবা শেখ হাসিনা সরকারের সময় আর্থিক খাতকে আমরা যতটা দুর্নীতিগ্রস্ত বলেছিলাম, আইএমএফ এর দৃষ্টিতে সেটা অতটা দুর্নীতিগ্রস্ত ছিল না। বরং অনেক ক্ষেত্রে আইএমএফ যে সকল প্রশংসা করেছিল, যারা এই যুগে, মানে ওই সকল প্রশংসা এই যুগে বলাটা আমার জন্য বা অনেকের জন্য নিরাপদ নয়। এখনকার বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আইএমএফ থেকে কোনো ঋণ পায়নি, আর বর্তমান সরকার এখন পর্যন্ত আইএমএফ এর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। অধিকান্ত যে সর্বশেষ কিস্তি, আইএমএফ এর সর্বশেষ কিস্তি, এটি আইএমএফ ছাড় করেনি। তারা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। শুল্ক নীতিতে এনবিআরকে আলাদা ভাগ করা, জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা, তারপরে ব্যাংক ঋণের যে সুদ হার এটা বাড়ানো, আগে যেটা মানে 9-6 ছিল, বা যে একটা বেঁধে দেওয়া হয়েছিল, ডলার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ওপেন আপ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও আইএমএফ তাকে সেই টাকা দেয়নি। আবার বর্তমান সরকার ক্ষমতা আসার পর সবাই ভেবেছিল যে আইএমএফ এবার টাকা দেবে আর নতুন করে টাকা দেবে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিফল পাওয়া যায়নি। তারা সরকারের সঙ্গে নতুন করে বসবে, আবার বাংলাদেশে আসবে। আমি যখন ভিডিওটি করছি তখন বিশ্ব ব্যাংকের সঙ্গে, আইএমএফ এর সঙ্গে, অন্যান্য দাতা সংস্থার সঙ্গে বৈঠকের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বিরাট বহর নিয়ে তিনি আমেরিকাতে আছেন। কিন্তু যতটুকু তাদের যে ছায়াছবি দেখেছি, অভিব্যক্তি দেখেছি, এখনো পর্যন্ত সেখান থেকে কোনো ভালো ফলাফল আসেনি। এদিকে যেটি হলো যে তেল কেনার জন্য
সামনে 3 মাস 4 মাস 5 মাস তেল কেনার জন্য সরকারের কম করে হলেও অতিরিক্ত $4 বিলিয়ন তাদের লাগবে। এই $4 বিলিয়ন হয়তো তার অভ্যন্তরীণ খাত থেকে $2 বিলিয়ন তারা দিতে পারবে, বাকি $2 বিলিয়ন তারা এখন ঋণ হিসাবে চাচ্ছে। IMF এর কাছে তারা চেয়েছিল, IMF তো বললাম যে অতিরিক্ত $2 বিলিয়ন তেল কেনার জন্য দেওয়া তো দূরের কথা, তারা যে লোনটি আওয়ামী লীগ জমানাতে দিয়েছিল সম্ভবত $4.5 বিলিয়ন, সেটার যে কিস্তি, শেষ কিস্তি বা পরবর্তী কিস্তি তারা এখনো ছাড় করাচ্ছে না। এদিকে জাপান এই যে চলমান যে ফুয়েল সংকট, এটাকে দূর করার জন্য এশিয়ার বিভিন্ন দরিদ্র রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য $10 বিলিয়ন একটা ফান্ড তারা তৈরি করেছে। এখন এই $10 বিলিয়ন বিভিন্ন রাষ্ট্রকে তারা দেবে, হাওলাত হিসেবে দেবে না ডোনেটেশন হিসেবে দেবে, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাদের কথা হলো যে এটা অনেকটা CSR এর মতো, তাদের পার্টনাররা যদি বিপদে পড়ে, প্রায় সব দেশেই জাপানের বিনিয়োগ আছে, আমাদের বাংলাদেশেও বিনিয়োগ আছে, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, জাপানি বিনিয়োগ আছে, ইপিজেটে বিনিয়োগ আছে। এখন যদি ফুয়েল না থেকে, তেল না থেকে, সেই শিল্প কলকারখানাগুলো ধ্বংস হয়ে যাবে। জাপানের শেয়ার মার্কেটে সেটার প্রতিফল তারা পাবে। এই জন্য তাদের বন্ধু রাষ্ট্র, যে সকল রাষ্ট্রে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, সে সকল রাষ্ট্রে যেন ফুয়েল কিনতে গিয়ে তারা বিপদে না পড়ে, এই জন্য তারা $10 বিলিয়ন একটি ফান্ড তৈরি করেছে। এবং এটার একটা বৈঠক হচ্ছিল, এবং সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি সেখানে অ্যাপিল করেছে যে বাংলাদেশকে যেন $2 বিলিয়ন দেওয়া হয়, অর্থাৎ $10 বিলিয়ন এশিয়ার সব দেশের জন্য, তার মধ্যে বাংলাদেশে $2 বিলিয়ন চাচ্ছে। এটা যে অসম্ভব, এটা যে কোনো মানুষ বুঝতে পারে। যদি জাপান বাংলাদেশকে দেয়ও, আমার কাছে মনে হচ্ছে না যে $2 মিলিয়ন বেশি, অর্থাৎ $20 লাখ বেশি সেখানে দেয়া হবে। তো হায়ারাস যদি এখানে $20 লাখ বা $2 মিলিয়ন দেওয়া হয়, তো সেখানে $2 বিলিয়ন মানে কত টাকা? অনেক টাকা। তার কি অংশ কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। তাহলে বাংলাদেশ এই ফুয়েল ক্রাইসিস মোকাবেলা করতে পারবে কিভাবে? তাকে এই যে আমাদের যে ফরেন রিজার্ভ আছে, সেই রিজার্ভের টাকা খরচ করে দিতে হবে। কিন্তু রিজার্ভের টাকা কিন্তু ইচ্ছে করলেই তারা খরচ করতে পারে না। রিজার্ভের টাকা খরচ করার একটা নিয়ম আছে। এই যেমন রিজার্ভ কারা পাঠিয়েছে, বিদেশ থেকে যারা আমাদের শ্রমিক ভাই আছেন, প্রবাসী ভাই আছেন, তারা পাঠালেন। তো $4 বিলিয়ন তারা পাঠিয়েছে। এই $4 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক তাদের রিজার্ভে যুক্ত করেছে, করে এই $4 বিলিয়ন সমপর্যায়ের বাংলা টাকা, মানে 4×12 48,000 কোটি টাকা তারা এই সাধারণ তাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে বা তাদের প্রবাসীদের যে সকল অ্যাকাউন্ট আছে সেখানে তারা দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, এই যে টাকাটা সে ফরেন রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে, তার এগেনস্টে বাংলা টাকা সে দিয়ে দিয়েছে। আবার এই যে বাংলা টাকাটা ট্রানজাকশন করে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি, তারা আবার স্টাফদের স্যালারি দিচ্ছে, স্যালারি দিয়ে তারা আবার যে আমদানি করছে, সেই আমদানি ব্যয়, এই যে আমদানিকারক বা রপ্তানিকারক, এই যে যারা বাংলাদেশে লোকাল টাকা খরচ করছে, তাদের এগেনস্টে যে ফরেন ডেপ্ট আছে, সেই ডেপ্টটা তারা ওই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা সেই বাংলাদেশ ব্যাংক থেকে ডলার নিয়ে তারা সেই ডলারটা পরিশোধ করছে। ফলে এসছে ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে বাংলাদেশ ইচ্ছে করলে সেই $35 বিলিয়ন যেটা এখন এই মুহূর্তে আছে, সেখান থেকে একটা পয়সা তারা খরচ করতে পারবে না। শেখ হাসিনার জমানাতে তাদের একক একটা কর্তৃত্ব ছিল, এবং এটা নিয়ে তাদের IMF এর সাথে অনেক গন্ডগোল হয়েছিল যে ওই রিজার্ভ থেকে তারা $8 বিলিয়ন সরিয়ে অন্য একটা সেক্টরে খরচ করেছিল। এখন সরকার চেষ্টা করলো $8 বিলিয়ন তো দরের কথা, $8 মিলিয়ন ওখান থেকে বের করতে পারবে না। এর কারণ হলো যে এই যে $35 বিলিয়ন, এই $35 বিলিয়ন এগেনস্টে এই যে এক্সপোর্টারদের টাকা আছে, ইম্পোর্টারদের টাকা আছে, তারপরে যারা ফরেন রেমিটেন্স করেছে তাদের টাকা আছে। ফলে প্রত্যেকটা টাকার এগেনস্টেই এই যাকে বলা হয় বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট পক্ষকে পরিশোধ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ফলে এখান থেকে আলাদা করে যদি তারেক রহমান সাহেব চান যে $2 বিলিয়ন আমাকে দেন, এই $2 বিলিয়ন দিয়ে আমি তেল আমদানি করব না, তাকে যে কাজটা করতে হবে সেটি হলো এই $2 বিলিয়ন যে তেল, সেই
তেলের যে টাকা, সেই টাকাটা আগে কেন্দ্রীয় ব্যাংকে বাংলা টাকা জমা দিতে হবে। কিন্তু আমাদের দেশের যে পেট্রোলিয়াম সেক্টর, এখানে তেল বিক্রি, পরিচালন, অন্যান্য ভাবে বছরে 40 থেকে 50 হাজার কোটি টাকা শুধুমাত্র এই অয়েল সেক্টরে তাদেরকে সাবসিডি দিতে হয়। তাহলে কি হলো যে প্রতি মাসে তেল আমদানি করতে যদি তার $10 বিলিয়ন বা $5 বিলিয়ন সে ব্যয় করে, তার এগেইনস্টে সে যে বাংলা টাকা পায়, সেখানে সাবসিডিজ দেওয়ার পরে প্রতি মাসে যদি গড়ে 5,000 কোটি টাকা তার লস হয়, বছরে 60,000 কোটি টাকা ধরা হয়, তাহলে এই 5,000 কোটি টাকা সে ভর্তুকি যদি তাকে ডলারে দিতে হয়, তাহলে ওই যে IMF থেকে তাকে অতিরিক্ত লোন এনে এই ডলারের জায়গাটা পূর্ণ করতে হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ফলে এই যে আমাদের যে ফরেন রেমিটেন্স, তারপর যে এক্সপোর্টের যে বিল যা কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে, যেটা এখন $35 বিলিয়ন পরিণত হয়েছে, একটা দিয়ে সরকারের যে সকল ব্যয় রয়েছে, বিশেষ করে জ্বালানি ব্যয়, বিদ্যুৎ কোম্পানির যে মূল্য পরিশোধ করা, বিভিন্ন বিদেশি কোম্পানি যারা আছে তাদের যে ডিভিডেন্ডগুলো সেগুলোর পরিশোধ করা, এরপর আমাদের দেশে যে সকল বিদেশি কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা ডলারে বিদেশে পরিশোধ করতে হচ্ছে, রেমিটেন্স করা, আমাদের ছাত্রছাত্রী আমরা যারা বিদেশে যাই হজ করতে, উমরা করতে, এই ডলারের গুলো যোগান দিতে গিয়ে প্রতিটি পাই হিসাব তাকে রাখতে হয়। ফলে ওখানে যে টাকা যে খাতে আসে, সেই খাতের বাইরে গিয়ে সরকারকে বিশ্বব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিভিন্ন প্রকল্প থেকে ঋণ এনে এই যেখানে যেখানে ভর্তুকি আছে, রাষ্ট্রীয় ভর্তুকি, যেখানে যেখানে লস আছে, যেখানে যেখানে প্রকল্প ফেল করেছে, যেমন ধরুন বাংলাদেশের একটা কোম্পানি ধরেন ওয়ালটন। এখন ওয়ালটন কি করলো, জার্মানির একটা ব্যাংক থেকে সে $1 বিলিয়ন প্রাইভেট লোন এনেছে। তো এই প্রাইভেট লোন আনছে, এনে সেটা গ্যারান্টি দিতে হয়েছে ধরুন জনতা ব্যাংকে। এখন ওয়ালটন ফেল করলো লোনটা দিতে, তখন জনতা ব্যাংকে এই $1 বিলিয়ন দিতে হবে। এখন জনতা ব্যাংক এই টাকা কি করলো, সে বাংলাদেশ ব্যাংক থেকে এইভাবে হিসাবের বাইরে গিয়ে তাকে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে দিতে হচ্ছে। তখন এই যে $1 বিলিয়ন, এই $1 বিলিয়ন যে ব্যালেন্স অফ পেমেন্ট, এটার জন্য এই সরকারকে লোন আনতে হবে বিদেশ থেকে। এর কারণ হলো ওখানে যে টাকা আছে সবটা তো খাত, এখান থেকে এত আসছে, এখান থেকে এত আসছে, এর বাইরে যখনই কোথাও লস করছে। এখন সরকার এই মুহূর্তে $120 বিলিয়ন বিদেশে ঋণ আছে, এই $120 বিলিয়ন কিস্তি দিতে হয় প্রতি বছর, এটা বিরাট অংশ কিস্তি দিতে হয়, এবং সেটা কত, অলমোস্ট 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর আমাদেরকে কিস্তি, ঋণ এবং কিস্তি শোধ করতে হয়। এরবারে লোকাল ব্যাংক থেকে যে ঋণগুলো নেওয়া আছে সেগুলো ডলার লাগে না, লোকাল টাকায় দিতে হয়। তো সব মিলিয়ে আমাদের যে ফরেন রেমিটেন্স $35 বিলিয়ন, এটি এখন আমাদের দেশে যে ক্রাইং ডেটগুলো রয়েছে, ফুয়েল, এরপরে বিদ্যুৎ আমদানি করা, আদানির বিল করা, নেপাল থেকে আমদানি করা, এরপরে আমাদের যে বিদ্যুৎ সেক্টরগুলোতে আমরা যে সাবসিডিজ দিচ্ছি, পল্লী বিদ্যুৎ আমাদেরকে সাবসিডিজ দিচ্ছি, তার ডেস্কোতে আমরা সাবসিডি দিচ্ছি, সব মিলে এই সাবসিডিজগুলোর ভর্তুকি পূরণ করার জন্য সরকারকে এই মুহূর্তে আরও অ্যাটলিস্ট $10 বিলিয়ন দরকার বিভিন্ন সেক্টর থেকে, আদারওয়াইজ হবে না। এখানে যদি আমাদের এই ফরেন রিজার্ভ এই মুহূর্তে $50 বিলিয়ন হয়ে যায়, কিন্তু ওই যে আমাদের যে সাবসিডিজ দিতে হয়, আমাদের যে লস হচ্ছে রাষ্ট্রীয় প্রকল্পগুলোতে, আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে লস হচ্ছে, বিদেশি ফরেন রেমিটেন্সগুলো আসার সাথে সাথে আবার যে বিদেশি দেনা পরিশোধ করতে হচ্ছে, এইগুলোর আমাদের এই মুহূর্তে যে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে ফরেন কারেন্সিতে, সেটার পরিমাণ মিনিমাম $10 বিলিয়ন, যেটা এই অর্থ বছরে সরকার লাগবে, এবং সেই টাকা ছাড়া কাজ হবে না। আমাদের বাংলাদেশ ব্যাংকে যতই রেমিটেন্স বাড়ুক, কিন্তু সেখান থেকে দিয়ে এই সাবসিডিজ করা যাবে, এবং এই ব্যালেন্সটা সরকার না করা পর্যন্ত IMF এর লোন তারা পাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন সমস্যাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।